নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অসামান্য উপন্যাস ইছামতি প্রথম পর্ব। ইছামতি একটি ছোট নদী, অন্তত যশোর জেলার মধ্যে দিয়ে এর যে অংশ প্রবাহিত সেটুকু। দক্ষিণে ইছামতি কুমির, কামট, হাঙর সংকুল বিরাট নোনা গাঙে পরিণত হয়ে কোথায় কোন সুন্দরবনে সুন্দরী গরান গাছের জঙ্গলের আড়ালে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে সে খবর যশোর জেলার গ্রাম্য অঞ্চলের কোনো লোকই রাখে না। ইছামতির যে অংশ নদিয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত সেই অংশটুকুর রূপ সত্যিই এত চমৎকার, যারা দেখবার সুযোগ পেয়েছেন তাঁরা জানেন। কিন্তু তাঁরাই সবচেয়ে ভালো উপলব্ধি করবেন যারা অনেক দিন ধরে বাস করছেন এই অঞ্চলে। ভগবানের একটি অপূর্ব শিল্প এর দুই তীর, বন বনানীতে সবুজ, পক্ষী কাকুলিতে মুখর। মরিঘাটা কি বাজিতপুরের ঘাট থেকে নৌকো করে চলে যেও চাঁদুরিয়ার ঘাট পর্যন্ত, দেখতে পাবে দুধারে পলতে মাদার গাছের লাল ফুল, জলজ বন্যে বুড়োর ঝোপ, টোপা পানার দাম, বুনো তিতপল্লা লতার হলদে ফুলের শোভা। কোথাও উঁচু পাড়ে প্রাচীন বট অশ্বত্থের ছায়া ভরা উলুটি বাচরা বইচি ঝোপ, বাঁশঝাড়, গাংশালুকের গর্ত, সুকুমার লতা বিতান। গাঙের পাড়ে লোকের বসতি কম, শুধুই দুর্বা ঘাসের সবুজ চরভূমি, শুধুই চখা বালির ঘাট, বন কুসুমে ভর্তি ঝোপ, বিহঙ্গ কাকলি মুখর বনান্তস্থলী। গ্রামের ঘাটে কোথাও ২-১০খানা ডিঙি নৌকো বাঁধা রয়েছে। কচিত উঁচু শিমুল গাছের আঁকা বাঁকা শুকনো ডালে শকুনি বসে আছে সমাধিস্থ অবস্থায়, ঠিক যেন চীনা চিত্রকরের অঙ্কিত ছবি। কোনো ঘাটে মেয়েরা নাইছে, কাঁখে কলসি ভরে জল নিয়ে ডাঙায় উঠে স্নানরতা সঙ্গিনীর সঙ্গে কথাবার্তা কইছে। এক আধ জায়গায় গাঙের উঁচু পাড়ের কিনারায় মাঠের মধ্যে কোনো গ্রামের প্রাইমারি স্কুল, লম্বা ধরনের চালাঘর, দরমার কিংবা কঞ্চি বেড়ার ঝাঁপ দিয়ে ঘেরা। আসবাবপত্রের মধ্যে দেখা যাবে ভাঙা নড়বড়ে একখানা চেয়ার দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধা, আর খানকতক বেঞ্চি। সবুজ চরভূমির তৃণক্ষেত্রে যখন সুমুখ জ্যোৎস্না রাত্রির জ্যোৎস্না পড়বে, গ্রীষ্মদিনে সাদা থোকা থোকা আকন্দ ফুল ফুটে থাকবে, সোঁদালি ফুলের ঝাড় দুলবে নিকটবর্তী বনঝোপ থেকে নদীর মৃদু বাতাসে, তখন নদী পথযাত্রীরা দেখতে পাবে নদীর ধারে পুরনো পোড়ো ভিটের ঈষদুচ্চ পোতা। বর্তমানে হয়তো আকন্দ ঝোপে ঢেকে ফেলেছে তাদের বেশি অংশটা, হয়তো ২-১টা উইয়ের ঢিপি গজিয়েছে কোনো কোনো ভিটের পোতায়। এইসব ভিটে দেখে তুমি স্বপ্ন দেখবে অতীত দিনগুলির, স্বপ্ন দেখবে সেই সব মা ও ছেলের, ভাই ও বোনের, যাদের জীবন ছিল একদিন এইসব বাস্তু ভিটের সঙ্গে জড়িয়ে। কত সুখ দুঃখের অলিখিত ইতিহাস বর্ষাকালে জলধারা অঙ্কিত ক্ষীণ রেখার মতো আঁকা হয় শতাব্দীতে শতাব্দীতে এদের বুকে। সূর্য আলো দেয়, হেমন্তের আকাশ শিশির বর্ষণ করে, জ্যোৎস্না পক্ষের চাঁদ জ্যোৎস্না ঢালে এদের বুকে। সেই সব বাণী, সেই সব ইতিহাস আমাদের আসল জাতীয় ইতিহাস, মূক জনগণের ইতিহাস, রাজা রাজরাদের বিজয় কাহিনী নয়। ১২৭০ সালের বন্যার জল সরে গিয়েছে সবে, পথঘাটে তখনও কাদা, মাঠে মাঠে জল জমে আছে। বিকেলবেলা ফিঙে পাখি বসে আছে বাবলা গাছের ফুলে ভর্তি ডালে। নালু পাল মোল্লাহাটির হাটে যাবে পান সুপুরি নিয়ে মাথায় করে। মোল্লাহাটি যেতে নীলকুঠির আমলের সাহেবদের বটগাছের ঘন ছায়া পথে পথে। শ্রান্ত নালুপাল মোট নামিয়ে একটা বটতলায় বসে গামছা ঘুরিয়ে বিশ্রাম করতে লাগলো। নালুর বয়স ২০-২১ হবে, কালো রোগা চেহারা, মাথার চুল বাবরি করা,
কাঁধে রঙিন রাঙা গামছা, তখনকার দিনের শৌখিন বেশভূষা পাড়া গাঁয়ের। এখনো বিয়ে করেনি, কারণ মামাদের আশ্রয়ে এতদিন মানুষ হচ্ছিল, হাতেও ছিল না কানাকড়ি। সম্প্রতি আজ বছর খানেক হলো নালুপাল মোট মাথায় করে পান সুপুরি বিক্রি করে হাটে হাটে। 17 টাকা মূলধন তার এক মাসিমা দিয়েছিলেন জুগিয়ে। 1 বছরে এই 17 টাকা দাঁড়িয়েছে 57 টাকায়। খেয়ে দে নিট লাভের টাকা। নালুর মন এজন্য খুশি আছে খুব। মামার বাড়ির অনাদরের ভাত গলা দিয়ে ইদানিং আর নামতো না। 21 বছর বয়সের পুরুষ মানুষের শোভা পায় না অপরের গলগ্রহ হওয়া। মামিমার সে কি মুখ নাড়া, 1 কলা তেল বেশি মাথায় মাখবার জন্য সেদিন। মুখ নাড়া দিয়ে বললেন, তেল জুটবে কোত্থেকে অত? আবার বাবড়ি চুল রাখা হয়েছে, ছেলে শখ কত? অত শখ থাকলে পয়সা রোজগার করতে হয় নিজে। নালুপাল হয়তো ঘুমিয়ে পড়তো বটগাছের ছায়ায়। এখনো হাট বসবার অনেক দেরি। একটু বিশ্রাম করে নিতে সে পারে অনায়াসে। কিন্তু এই সময় ঘোড়ায় চড়ে একজন লোক যেতে যেতে ওর সামনে থামল। নালুপাল সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠে বললে, রায়মশাই ভালো আছেন? প্রাতপেন নাম। কল্যাণ হোক। নালুজি, হাটে চললে? আগে হ্যাঁ। একটু সোজা হয়ে বসো, শিবটন সাহেব এদিকে আসছে। বাবু, রাস্তা ছেড়ে মাঠে নেমে যাব? বট মারে শুনেছি। না না, মারবে কেন? ওসব বাজে। বসো এখানে। ঘোড়ায় যাবেন? না, বোধহয় টমটমে। আমি দাঁড়াবো না। মোল্লাহাটি নীলকুঠির বড় সাহেব শিবটনকে এই অঞ্চলে বাঘের মতো ভয় করে লোকে। লম্বা চওড়া চেহারা, বাঘের মতো গোল মুখখানা, হাতে সর্বদাই চাবুক থাকে। এই অঞ্চলের লোক চাবুকের নাম রেখেছে শ্যামচাঁদ। কখন কার পিঠে শ্যামচাঁদ অবতীর্ণ হবে তার কোনো স্থিরতা না থাকাতে সাহেব রাস্তায় বেরুলে সবাই ভয়ে সন্ত্রস্ত থাকে। এমন সময় একজন হাটুরে দোকানদার সতীশ কলু মাথায় সর্ষের তেলের বড় ভাঁড় চাঙারিতে বসিয়ে সেখানে এসে পড়ল। রাস্তার ধারে নালুকে দেখে বললে, চলো, যাবা না? বসো, তামাক খাও। তামাক নেই। আমার আছে। দাঁড়াও, শিবটন সাহেব চলে যাক আগে। সাহেব আসছে কেডা বললে? রায়মশাই বলে গেলেন। বসো। হঠাৎ সতীশ কলু সামনের দিকে সভায় চেয়ে দেখে সাড়া আর শ্যাওড়া ঝোপের পাশ দিয়ে নিচের ধানের ক্ষেতের মধ্যে নেমে গেল। যেতে যেতে বললে, চলে এসো, সাহেব বেরিয়েছে। নালুপাল পানের মোট গাছতলায় ফেলে রেখেই সতীশ কলুর অনুসরণ করলে। দূরে ঝুমঝুম শব্দ শোনা গেল টমটমের ঘোড়ার। একটু পরে সামনের রাস্তা কাঁপিয়ে সাহেবের টমটম কাছাকাছি এসে পড়ল এবং থামবি তো থাম একেবারে নালুপালের আশ্রয়স্থল, ওদের বটতলায়, ওদের সামনে। বটতলার পানের মোট মালিকহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সাহেব হেঁকে বললে, এই মোট কাহার আছে? নালুপাল ও সতীশ কলু ধান গাছের আড়ালে কাঠ হয়ে গিয়েছে ততক্ষণে। কেউ উত্তর দেয় না। টমটমের পেছন থেকে নফরমুচি আরদালি হাঁকলো, কার মোট পড়ে রে গাছতলায়? সাহেব বললে, ওটা ডাও, কে আছে? নালুপাল কাঁচুমাচু মুখে জোর হাতে রাস্তায় উঠে আসতে আসতে বললে, সাহেব আমার। সাহেব ওর দিকে চেয়ে চুপ করে রইল, কোনো কথা বললে না। নফরমুচি বললে, তোমার মোট? আগে হ্যাঁ। কি করছিলে ধান খেতে? আগে আগে। সাহেব বললে, আমি জানে, আমাকে দেখে সব লুকায়। আমি সাপ আছি না বাঘ আছি? হ্যাঁ। প্রশ্নটা নালুপালের মুখের দিকে তাকিয়েই, সুতরাং নালুপাল ভয়ে ভয়ে উত্তর দিলে, না সাহেব। ঠিক। মোট কিসের আছে? পানের সাহেব। মোল্লাহাটের হাটে নিয়ে যাচ্ছে? আগে হ্যাঁ। কি নাম আছে তোমার? আগে শ্রী নালমোহন পাল। মাথায় করো, ভবিষ্যতে আমায় দেখে লুকাবে না। আমি বাঘ নই, মানুষ খাই না। যাও, বুঝলে? আগে। সাহেবের টমটম চলে গেল।
নালু পালের বুক তখনও ঢিপ ঢিপ করছে। বাবা, এক ধাক্কা সামলানো গেল বটে আজ। সে শীষ দিতে দিতে ডাকলো, ও সতীশ খুড়ো। সতীশ কলু ধান গাছের আড়ালে রাস্তা থেকে আরো দূরে চলে গিয়েছিল। ফিরে কাছে আস্তে আস্তে বললে, যাই। বাবা, কত দূর পালিয়েছিলে? আমায় ডাকতে দেখে বুঝি দৌড় দিলে ধান বন ভেঙে? কি করি বলো, আমরা হলাম গরিব গুরবা নোক। শ্যামচাঁদ পিঠে বসিয়ে দিলে করছি কি তাই বলো দিনি। কি বললে সাহেব তোমারে? বললে ভালোই। তোমার রায় মশাই কি বলছিল? বলছিল সাহেব আসছে, সোজা হয়ে বসো। তা বলবে না? ওরাই তো সাহেবের দালাল। কুটির দেওয়ানি করে সোজা রোজগারটা করেছে রায় মশাই। কত বড় দুমহলা বাড়িটা তৈরি করলে সে বছর। রায় মশাইয়ের পুরো নাম রাজারাম রায়, মোল্লাহাটি নীলকুঠির দেওয়ান। সাহেবের খয়ের খাই ও প্রজাপীড়নের জন্য এদেশের লোক যেমন ভয় করে তেমনি ঘৃণা করে, কিন্তু মুখে কারো কিছু বলবার সাহস নেই। নিকটবর্তী পাঁচপোতা গ্রামে ওর বাড়ি। বিকেলের সূর্য বাগানের নিবিড় সবুজ আড়ালে ঢলে পড়েছে। এমন সময় রাজারাম রায় নিজের বাড়িতে ঢুকে ঘোড়া থেকে নামলেন। নফরমুচির এক খুড়তুতো ভাই ভজামুচি এসে ঘোড়া ধরলে। চণ্ডী মণ্ডপের দিকে চেয়ে দেখলেন অনেকগুলো লোক সেখানে জড়ো হয়েছে। নীলকুঠির দেওয়ানের চণ্ডী মণ্ডপে অমন ভিড় 12 মাসই লেগে আছে। কত রকমের দরবার করতে এসেছে নানা গ্রামের লোক। কারো জমিতে ফসল ভেঙে নীল বোনা হয়েছে জোর জবরদস্তি করে, কারো নীলের দাদনের জন্য যে জমিতে দাগ দেওয়ার কথা ছিল তার বদলে অন্য এবং উৎকৃষ্টতর জমিতে কুঠির আমিন গিয়ে নীল বোনার জন্য চিহ্নিত করে এসেছে। এইসব নানা রকমের নালিশ। নালিশের প্রতিকার হতো, নতুবা দেওয়ানের চণ্ডী মণ্ডপে লোকের ভিড় জমতো না রোজ রোজ। তার জন্য ঘুষ ঘাসের ব্যবস্থা ছিল না। রাজারাম রায় কারো কাছে ঘুষ নেবার পাত্র ছিলেন না, তবে কার্য অন্তে কেউ একটা রুই মাছ কি বড় একটা মানকচু কিংবা 2 ভাঁড় খেজুরের নলেন গুড় পাঠিয়ে দিলে ভেট স্বরূপ তা তিনি ফেরত দেন বলে শোনা যায়নি। রাজারামের স্ত্রী জগদম্বা একসময় বেশ সুন্দরী ছিলেন। পরনে লাল পেড়ে তাঁতের পোড়া শাড়ি, হাতে বাউটি, পইছে, লোহার খাড়ু ও শাঁখা, কপালে চওড়া করে সিঁদুর পরা, দোহারা চেহারার গিন্নি বান্নি মানুষটি। জগদম্বা এগিয়ে এসে বললেন, এখন বাইরে বেরিও না, সন্ধে আহ্নিক সেরে নাও আগে। রাজারাম হেসে স্ত্রীর হাতে ছোট একটা থলি দিয়ে বললেন, এটা রেখে দাও। কেন, কিছু জলপান আছে বুঝি? আছেই তো, মুড়ি আর ছোলা ভেজেছি। বাহ বাহ, দাঁড়াও আগে হাত পা ধুয়ে নি। তিলু বিলু নীলু কোথায়? তরকারি কুটছে। আমি আসছি, তিলুকে জল দিতে বলো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর রাজারাম আহ্নিক করতে বসলেন রোয়াকের এক প্রান্তে। তিলু এসে আগেই সেখানে একখানা কুশাসন পেতে দিয়েছিল। অনেকক্ষণ ধরে সন্ধ্যা আহ্নিক করলেন, ঘণ্টাখানেক প্রায়। অনেক কিছু স্তব স্তোত্র পড়লেন। এত দেরি হওয়ার কারণ এই, সন্ধ্যা গায়ত্রী শেষ করে রাজারাম বিবিধ দেবতার স্তব পাঠ করে থাকেন। দেবদেবীর মধ্যে প্রতিদিন তুষ্ট রাখা উচিত বলে মনে করেন লক্ষ্মী, সরস্বতী, রক্ষাকালী, সিদ্ধেশ্বরী ও মা মনসাকে। এদের কাউকে চটালে চলে না, মন খুঁতখুত করে। এদের দৌলতে তিনি করে খাচ্ছেন। আবার পাছে কোনো দেবী শুনতে না পান এজন্য তিনি স্পষ্টভাবে টেনে টেনে স্তব উচ্চারণ করে থাকেন। তিলু এসে বললে, দাদা ডাব খাবে এখন? না, মিছরির জল নেই। মিছরি ঘরে নেই দাদা। ডাব থাক, তুই জলপান নিয়ে আয়। তিলু একটা কাঁসার জামবাটিতে মুড়ি ও ছোলা ভাজা সর্ষের তেল দিয়ে জপজপে করে মেখে নিয়ে এলো। সেই জামবাটিতে অন্তত আধ কাঠা মুড়ি ধরে। বিলু নিয়ে এলো একটা কাঁসার থালায় 1 থালা খাজা কাঁঠালের কোষ। নীলু নিয়ে এলো 1 ঘটি জল ও একটা পাথরের বাটিতে আধ পোয়াটা খেজুর গুড়। রাজারাম নীলুকে সস্নেহে বললেন, বস নীলু, কাঁঠাল খাবি? না দাদা, তুমি খাও, আমি অনেক খেয়েছি। বিলু নিবি?
তুমি খাও দাদা। জগদম্বা এতক্ষণে আহ্নিক সেরে এসে স্বামীর কাছে বসলেন। তুমি সারাদিন খেটে খুটে এলে, খাও না জলপান, না খেলে বাঁচবে কিসে? পোড়ার মুখো সাহেবের কুঠিতে তো ভূত নন্দী খাটুনি। রাজারাম বললে, কাঁচা লঙ্কা নেই, আনতে বলো। বাতাস করব? ও তিলু, তোর ছোট বৌদিদির কাছ থেকে কাঁচা লঙ্কা চেয়ে আন। ডালে ধরা গন্ধ বেরোলো কেন দেখো না, ও নেত্য পিসি। ছোট বউ, গিয়ে দেখো তো। জগদম্বা কাছে বসে বাতাস করতে করতে বললেন, ওগো, জলপান খেয়ে বাইরে যেও না, একটা কথা আছে। কি? বলছি, ঠাকুরঝিরা চলে যাক। চলে গিয়েছে? ব্যাপার কি? একটি সুপাত্র এসেছে এই গ্রামে, ঠাকুরঝিদের বিয়ের চেষ্টা দেখো। কে বলো তো? সন্ন্যাসী হয়ে গিয়েছিল, বেশ সুপুরুষ, চন্দ্র চাটুর্যের দূর সম্পর্কের ভাগ্নে। সে কাল চলে যাবে শুনছি। একবার যাও সেখানে। তুমি কি করে জানলে? আমাকে দিদি বলে গেলেন যে, দুবার এসেছিলেন আমার কাছে। দেখি দেখি বললে চলবে না। তিলুর বয়স হলো 30, বিলুর 27। এরপরে আর পাত্তর জুটবে কোথা থেকে শুনি? নীলকুঠির কিচিরমিচির একদিন বন্ধ রাখলেও ক্ষতি হবে না। তাই যাই তবে। চাদরখানা দাও, তামাক খেয়ে তবে বেরুবো। চণ্ডী মণ্ডপের সামনে দিয়ে গেলেন না, যাওয়ার উপায় থাকবে না। মহর আলী মণ্ডলের সম্পত্তি ভাগের দিন তিনিই ধার্য করে দিয়েছেন। ওরা এতক্ষণে ঠিক এসে বসে আছে। রমজান, শুকুর, প্রহ্লাদ মণ্ডল, বনমালী মণ্ডল প্রভৃতি মুসলমান পাড়ার মাতব্বর সব লোকেরা। ও পথে গেলে এখন বেরুতে পারবেন না তিনি। চন্দ্র চাটুর্যে গ্রামের আরেকজন মাতব্বর লোক। 70-72 বিঘে ব্রহ্মোত্তর জমির আয় থেকে ভালোভাবেই সংসার চলে যায়। পাঁচপোতা গ্রামের ব্রাহ্মণ পাড়ার কেউই চাকরি করেন না, কিছু না কিছু জমি জমা সকলেরই আছে। সন্ধ্যার পর নিজ নিজ চণ্ডী মণ্ডপে পাশা দাবার আড্ডায় রাত 10টা-11টা পর্যন্ত কাটানো এদের দৈনন্দিন অভ্যাস। চন্দ্র চাটুর্যে রাজারামকে দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা করে বললেন, বাবাজি, এসো এসো, মেঘ না চাইতেই জল। আজ কি মনে করে? বসো বসো, এক হাত হয়ে যাক। নীলমণি সমাদ্দার বলে উঠলেন, দেওয়ানজি জি, এদিকে এসে মন্ত্রীটা সামলাও তো দাদা ভাই। ফণী চক্রবর্তী বললেন, আমার কাছে বসো ভাই, এখানে এসো, তামাক সাজবো? রাজারাম হাসি মুখে সকলকেই আপ্যায়িত করে বললেন, বসো দাদা। চন্দর কাকা, আপনার এখানে দেখছি মস্ত আড্ডা। চন্দ্র চাটুর্যে বললেন, আসো না তো বাবাজি কোনোদিনও, আমরা পড়ে আছি একধারে, দেখো না তো চেয়ে। রাজারাম শতরঞ্জির ওপর পা দিতে না দিতে প্রত্যেকে আগ্রহের সঙ্গে সরে বসে তাকে জায়গা করে দিতে উদ্যত হলো। নীলমণি সমাদ্দার অপেক্ষাকৃত হীন অবস্থার গৃহস্থ, সকলের মন রেখে কথা না বললে তার চলে না। তিনি বললেন, দেওয়ানজি আসবে কি? ও নিজের চণ্ডী মণ্ডপে রোজ সন্ধেবেলা কাছারি বসে, আসামি ফরিয়াদির ভিড় ঠেলে যাওয়া যায় না। ও কি দাবার আড্ডায় আসবার সময় করতে পারে? ফণী চক্রবর্তী বললেন, সে আমরা জানি, তুমি নতুন করে কি শোনালে কথা? নীলমণি বললেন, দাবায় পাকা হাত, এক হাত খেলবে নাকি ভায়া? রাজারাম এগিয়ে এসে হুঁকো নিলেন ফণী চক্রবর্তীর হাত থেকে, কিন্তু বয়োবৃদ্ধ চন্দ্র চাটুর্যের সামনে তামাক খাবেন না বলে চণ্ডী মণ্ডপের ভেতরের ঘরে হুঁকো হাতে ঢুকে গেলেন এবং খানিক পরে এসে নীলমণির হাতে হুঁকো দিয়ে পূর্বস্থানে বসলেন। দাবা খেলা শেষ হলো। রাত 10টারও বেশি। লোকজন একে একে চলে গেল। চন্দ্র চাটুর্যকে রাজারাম তার আগমনের কারণ খুলে বললেন। চন্দ্র চাটুর্যের মুখ উজ্জ্বল দেখালো। রাজারামের হাত ধরে বললেন, এই জন্যে বাবাজির আশা? এ কঠিন কথা কি? কিন্তু একটা কথা বাবা, ভবানী সন্ন্যাসী হয়ে গিয়েছিল, তোমাকে সে কথাটা আমার বলা দরকার। বাড়ি গিয়ে আপনার বৌমাদের সঙ্গে কথা বলি, তিলুকে জানাতে হবে, ওরাই জানাবে। বেশ বেশ,
পরে সুর নিচু করে বললেন, একটা কথা বলি, ভবানীকে এখানে বাস করাবো এই আমার ইচ্ছে। তুমি গিয়ে তোমার 3টে বোনের বিয়েই ওর সঙ্গে দেও গিয়ে, বালাই চুকে যাক। 5 বিঘে ব্রহ্মোত্তর জমি যৌতুক দেবে, এখনই সব ঠিক করে দিচ্ছি। রাজারাম চিন্তিত মুখে বললেন, বাড়ি থেকে না জিজ্ঞেস করে কোনো কিছুই বলতে পারবো না কাকা, কাল আপনাকে জানাবো। তুমি নির্ভয়ে বিয়ে দিয়ে দাও গিয়ে, আমার ভাগ্নে বলে বলছি না। কাটাত বন্দিঘটির বাঁড়ুরি, এক পুরুষে ভঙ্গ, ঘটকের কাছে কুলুজি শুনিয়ে দেবো এখন। জলজলে কুলীন, এক ডাকে সকলে চেনে। বয়স কত হবে পাত্তরের? তা 50-এর কাছাকাছি। তোমার বন্ধুরও তো বয়স কম নয়। ভবানী সন্ন্যাসী না হয়ে গেলেই এতদিনে 7 ছেলের বাপ। দেখো আগে তাকে, নদীর ধারে রোজ 1 ঘন্টা সন্ধে আহ্নিক করে, তারপর আপন মনে বেড়ায়। এই চেহারা, এই হাতের গুল। ভবানী রাজি হবেন 3টি বোনকে একসঙ্গে বিয়ে করতে? সে ব্যবস্থা বাবাজি আমার হাতে, তুমি নিশ্চিন্তে থাকো। একটু অন্ধকার হয়েছিল বাঁশবনের পথে। জোনাকি জ্বলছে কুঁচ আর বাবলা গাছের নিবিড়তার মধ্যে। ছাতিম ফুলের গন্ধ ভেসে আসছে বনের দিক থেকে। অনেক রাত্রে তিলোত্তমা কথাটা শুনলে। কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে নদীর দিকের বাঁশঝাড়ের পেছন দিয়ে। ছোট বোন বিলুকে ডেকে বললে, ও বিলু, বৌদিদি তোকে কিছু বলেছে? বলবে না কেন, বিয়ের কথা তো। আমরণ, পোড়ার মুখ, লজ্জা করে না? লজ্জা কি, ধিঙ্গি হয়ে থাকা খুব মানের কাজ ছিল বুঝি? 3 জনকেই এক খুরে মাথা মুড়তে হবে, তা শুনেছ তো? সব জানি। রাজি? সত্যি কথা যদি বলতে হয় তবে আমার কথা এই যে হয়তো হয়ে যাক। আমারও তাই মত। নীলুর মতটা কাল সকালে নিতে হবে। সে আবার কি বলবে, ছেলে মানুষ, আমরা যা করব সেও তাতে মত দেবেই। তিলু কত রাত পর্যন্ত ছাদে বসে ভাবলে। 30 বছর বয়স তার হয়েছে। স্বামীর মুখ দেখা ছিল অস্বপনের স্বপন। এখনো বিশ্বাস হয় না সত্যিই তার বিয়ে হবে। স্বামীর ঘরে সে যাবে, বোনেদের সঙ্গে। তাই কি, ঘরে ঘরে তেমনি হচ্ছেই। চন্দ্রকাকার বাপের 17টা বিয়ে ছিল, কুলেন ঘরে অমন হয়েই থাকে। বিয়ের দিন কবে ঠিক করেছে দাদা কে জানে। বরের বয়স 50, তাই কি, সে নিজে কি আর খুকি আছে এখনো? উৎসাহে পড়ে রাত্রে তিলুর ঘুম এলো না চোখে। কি ভীষণ মশার গুঞ্জন বনে ঝোপে। তিলু যে সময় ছাদে একা বসে রাত জাগছিল, সে সময় নালুপাল মোল্লাহাটির হাট থেকে ফিরে নিজের হাতে রান্না করে খেয়ে তবিল মিলিয়ে শুয়ে পড়েছে সবে। নালু এক ফোন দিয়ে এনেছে মাথায়। ব্যবসা কাজ সে খুব ভালো বোঝে, এই ধারণা আজই তার হলো। 7 টাকা 9 আনার পান সুপুরি বিক্রি হয়েছে আজ। নিট লাভ 1 টাকা 3 আনা। খরচের মধ্যে কেবল 2 আনায় 250 চাল আর 2 পয়সায় গাঙের টাটকা খয়রা মাছ 1 পোয়া। আজকের মাছই নেবার ইচ্ছে ছিল, কিন্তু অত মাছ ভাজবার তেল নেই। সর্ষের তেল ইদানিং আকড়া হয়ে পড়েছে বাজারে। 3 আনা সের ছিল, হয়ে দাঁড়িয়েছে 14 পয়সা। কি করে বেশি তেল খরচ করে সে? হাতের পুঁজি বাড়াতে হবে। পান সুপুরি বিক্রি করে উন্নতি হবে না। উন্নতি আছে কাটা কাপড়ের কাজে। মুকুন্দ দে তার বন্ধু, মুকুন্দ তাকে বুঝিয়ে দিয়েছে 30টা টাকা হাতে জমলে সে কাপড়ের ব্যবসা আরম্ভ করে দেবে। নালুপালের ঘুম চলে গেল। মামার বাড়িতে গলগ্রহে হয়ে থাকার দায় থেকে সে বেঁচেছে। এখন সে আর ছেলে মানুষ নয়। মামিমার মুখ নাড়ার সঙ্গে ভাত হজম করবার বয়স তার আর নেই। নিজের মধ্যে সে অদম্য উৎসাহ অনুভব করে। এই ঝিঁঝি পোকার ডাকে মুখর জ্যোৎস্নালোকিত ঘুমন্ত রাত্রে অনেক দূর পর্যন্ত যেন সে দেখতে পাচ্ছে জীবনের কত দূরের পথ। রাজারাম সকালে উঠেই ঘোড়া করে নীলকুঠিতে চলে গেলেন।
নীলকুঠি যাবার পথটি ছায়া স্নিগ্ধ, বনের লতা পাতায় শ্যামল। যজ্ঞি ডুমুর গাছের ডালে পাখির দল ডাকছে কিচকিচ করে। জ্যৈষ্ঠের শেষে এখনো ঝাড় ঝাড় সোঁদালি ফুল মাঠের ধারে। নীলকুঠির ঘরগুলি ইছামতি নদীর ধারেই। বড় থামওয়ালা সাদা কুঠিটা বড় সাহেব শিপটনের। রাজারাম শিপটনের কুঠির অনেক দূরে ঘোড়া থেকে নেমে ঝাউ গাছে ঘোড়া বেঁধে কুঠির সামনে গেলেন এবং উঁকি ঝুঁকি মেরে দেখে পায়ের জুতো জোড়া খুলে রেখে ঘরের মধ্যে বড় হলে প্রবেশ করলেন। শিপটন ও তার মেম বাদে আর একজনকে সাহেব হলে বসে আছে। শিপটন বললেন, দেওয়ান, এদিকে এসো। লুক হিয়ার, গ্র্যান্ট, দিস ইজ আওয়ার দেওয়ান রয়। অন্য সাহেবটি আহেলা বিলিতি, নতুন এসেছেন দেশ থেকে। বয়স 30 থেকে 35-এর মধ্যে। পাদ্রীদের মতো উঁচু কলার পরা, বেশ লম্বা দোহারা চেহারা। এর নাম কলসওয়ার্দি গ্রান্ট। দেশ ভ্রমণ করতে ভারতবর্ষে এসেছেন। খুব ভালো ছবি আঁকেন এবং বইও লেখেন। সম্প্রতি বাংলার পল্লীগ্রাম সম্বন্ধে বই লিখছেন। মিস্টার গ্রান্ট মুখ তুলে দেওয়ানের দিকে চেয়ে হেসে বললেন, ইয়াস, he will be a fine subject for my sketch of a Bengali gentleman with his turban. শিপটন সাহেব বললেন, that is a shamla, not a turban. I would never manage it. Oh, you would, with his turban and a good bit of roguery that he has. In human nature, I believe so far as I can see him, no more. All right, please yourself. মিসেস শিপটন বললেন, I'm not going to see you fall out with each other. Wicked men than you are. মিস্টার গ্র্যান্ট হেসে বললেন, So I beg your pardon, madam. এই সময় ভজামুচির দাদা শ্রীরাম মুচি বেয়ারা সাহেবদের জন্য কফি নিয়ে এলো। সাহেবদের চাকর বেয়ারা সবাই স্থানীয় মুচি বাগদি প্রভৃতি শ্রেণী থেকে নিযুক্ত হয়। তাদের মধ্যে মুসলমান নেই বললেই হয়। সবই নিম্নবর্ণের হিন্দু। দু একটি মুসলমান থাকেও অনেক সময়, যেমন এই কুঠিতে মাদার মণ্ডল আছে, ঘোড়ার সহিস। রাজারাম দাঁড়িয়ে গলধর্ম হচ্ছিলেন। শিপটন বললেন, তুমি যাও দেওয়ান, তোমাকে দেখে ইনি ছবি আঁকিতে ইচ্ছা করিতেছেন, তোমাকে আঁকিতে হইবে। বেশ হুজুর, ডাডন খাটাগুলো একবার দেখে রাখো। কিন্তু কিছুক্ষণ পরে দপ্তরখানায় কার্যরত রাজারামকে শ্রীরাম মুচি এসে ডাকলে। রায়মশাই, আপনাকে ডাকছে। সেই নতুন সাহেব আপনাকে দেখে ছবি আঁকবে। ওই দেখুন, দুপুর রোদে নদীর ধারে বিলিতি গাছতলায় কি সব টেঙিয়েছে, গিয়ে দেখুন রগড়। রায়মশাই, বড় সাহেবকে বলে মোরে একটা টাকা দিতে বলুন। ধানের দর বেড়েছে, টাকায় 8 কাঠার বেশি ধান দিচ্ছে না, সংসার চলছে না। আচ্ছা, দেখবো এখন। বড় সাহেবকে বললি হবে না, ডেভিড সাহেবকে বলতে হবে। রাজারাম রায় বিপন্ন মুখে নদীর ধারে গাছতলায় এসে দাঁড়ালেন। গাছটা হলো ইন্ডিয়ান কর্ক গাছ। শিপটন সাহেবের আগে যিনি বড় সাহেব ছিলেন, তিনি পাটনা জেলার নারায়ণগড় নীলকুঠিতে প্রথমে ম্যানেজার ছিলেন। শখ করে এই গাছটি সেখান থেকে এনে বাংলার মাটিতে রোপণ করেন। সে আজ 25 বছর আগেকার কথা। এখন গাছটি খুব বড় হয়েছে, ডালপালা বড় হয়ে নদীর জলে ঝুঁকে পড়েছে। এই অঞ্চলে এ জাতীয় বৃক্ষ অদৃষ্টপূর্ব, সুতরাং জনসাধারণের নাম দিয়েছে বিলিতি গাছ। রাজারাম তো বিলিতি গাছতলায় গিয়ে দাঁড়ালেন। না, মজা দেখো একবার, এসব কি কাণ্ড রে বাপু, ওটা আবার কি খাটিয়েছে, ব্যাপার কি? রাজারাম হেসে ফেলতেন, কিন্তু শিপটন সাহেবের মেম ওখানে উপস্থিত। মাগি কি করে এখানে, ভালো বিপদ। কোলসওয়ার্দি গ্রান্ট এক টুকরো রঙিন পেন্সিল হাতে নিয়ে টাঙানো ক্যানভাসের এপাশে ওপাশে গিয়ে দুবার কি দেখলেন। মেম সাহেবকে বললেন, will he be so good as to stand erect and stand still, say for 10 minutes, madam? মেম বললেন, সোজা হইয়া দাঁড়াও দেওয়ান। আচ্ছা হুজুর।
রাজারাম কাঁচুমাচু মুখে খাড়া হয়ে পিঠ টান করে বুক চিতিয়ে দাঁড়াতেই গ্রান্ট সাহেব বললেন, নো নো, ইউর দেওয়ান ওয়ার্স এ থিয়েট্রিক্যাল মাস্ক ম্যাডাম, উইল বি জাস্ট স্ট্যান্ড এট ইজ। মেম সাহেব হাত দিয়ে দেখিয়ে বললেন, ওটোখানি লম্বা হয় না, বুক ঠিক করো। রাজারাম এই অদ্ভুত বাংলার অর্থ গ্রহণ না করতে পেরে আরো পিঠ টান করে বুক চিতিয়ে উল্টো দিকে ধনুক করে ফেলবার চেষ্টা করলেন দেহটাকে। গ্রান্ট সাহেব হেসে উঠলেন, ও নো মাই গুড ম্যান, দিস ইজ হাউ, বলে নিজেই রাজারামের কাছে গিয়ে তাকে হাত দিয়ে ঠেলে সামনের দিকে আরেকটু ঝুঁকিয়ে সিধে করে দাঁড় করিয়ে দিলেন। I hope to goodness he will stick to this, God's death. তখনই মেম সাহেবের দিকে চেয়ে বললেন, I ask your pardon, madam, for my words a moment ago. মেম সাহেব বললেন, oh you wicked man. রাজারাম এবার ঠিক হয়ে দাঁড়ালেন। ছবিওয়ালা সাহেবটা প্রাণ বের করে দিয়েছে মেম সাহেবের সামনে। বাবা, আবার ছুঁয়ে দিল। ভেবেছিলেন আজ আর নাইবেন না, কিন্তু নাইতেই হবে। সাহেবটাই ওরা মিলেচ্ছ, অখাদ্য কুখাদ্য খায়, না নাইলে ঘরে ঢুকতেই পারবেন না। ঘন্টাখানেক পরে তিনি রেহাই পেয়ে বাঁচলেন। বারে, কি চমৎকার করেছে সাহেবটা। অবিকল তিনি দাঁড়িয়ে আছেন, তবে এখনো মুখ চোখ হয়নি। ওবেলা আবার আসতে বলেছে। আবার ওবেলা ছবি নাকি? অবেলায় তিনি আর নাইতে পারবেন না। কোলসওয়ার্দি গ্রান্ট বিকেলে 5 পোতার বাউড়ের ধারের রাস্তা ধরে বড় টমটমে বেড়াতে বার হলেন। সঙ্গে ছোট সাহেব ডেভিড ও সিটটন সাহেবের মেন। রাস্তাটি সুন্দর ও সোজা, একদিকে স্বচ্ছতোয়া বাঁওর, আর একদিকে ফাঁকা মাঠ, নীলের ক্ষেত, আউশ ধানের ক্ষেত। গ্রান্ট সাহেব শুধু ছবি আঁকিয়ে নয়, কবি ও লেখকও। তার চোখে পল্লী বাংলার দৃশ্য এক নতুন জগৎ খুলে দিলে। বন্ধহীন উদাস মাঠের মধ্যে ফুল ভর্তি সোঁদালি গাছের রূপ, ফুল ফোটা বনঝোপে অজানা বনপক্ষীর কাকলি। এসব দেখবার চোখ নেই ওই হাঁদামুখো ডেভিডটার কি গোয়ার গোবিন্দ সিটটনের। ওরা এসেছে গ্রাম্য ইংল্যান্ডের চাষাভূষো পরিবার থেকে, ওয়েস্টার্ন মিডল্যান্ডের ব্লাই ও ফেয়ারিংফোর্ড গ্রাম থেকে। এখানে নীলকুঠির বড় ম্যানেজার না হলে ওরা প্যান্টকস ম্যানারের জমিদারের অধীনে লাঙল চষত নিজের নিজের ফার্ম হাউসে। দরিদ্র কালা আদমিদের ওপর এখানে রাজা সেজে বসে আছে। হায় ভগবান, তিনি এসেছেন দেশ দেখতে শুধু নয়, একখানা বই লিখবেন বাংলাদেশের এই জীবন নিয়ে। এখানকার লোকজনের, এই চমৎকার নদীর, এই অজানা বনদৃশ্যের ছবি আঁকবেন সেই বইতে। ইতিমধ্যে সে বইয়ের পরিকল্পনা তার মাথায় এসে গিয়েছে। নাম দেবেন অ্যাংলো ইন্ডিয়ান লাইফ ইন রুরাল বেঙ্গল। অনেক মাল মশলা জোগাড়ও করে ফেলেছেন। ঠিক সেই সময় নালু পাল মোল্লাহাটির হাট থেকে মাথায় মোট নিয়ে ফিরছে। আগের হাটের দিন সে যা লাভ করেছিল, আজ লাভ তার দ্বিগুণ। বেশ চেঁচিয়ে সে গান ধরেছে, হৃদয়ের রাস মন্দিরে দাঁড়া মাতৃভঙ্গ হয়ে। এমন সময় পড়ে গেল গ্রান্ট সাহেবের সামনে। গ্রান্ট সাহেব ডেভিডকে বললেন, লোকটাকে ভালো করে দেখি, একটু থামাও। বাহ বাহ, ও কি করে? ডেভিড সাহেব একেবারে বাঙালি হয়ে গিয়েছে কথাবার্তার ধরনে। ঠিক এদেশের গ্রাম্য লোকের মতো বাংলা বলে। অনেকদিন এক জায়গাতে আছে। সে মেম সাহেবের দিকে চেয়ে হেসে বললে, হি ক্যান হ্যাভ হিজ ওল্ড ইয়ো কাট ডাউন, কান্ট হি ম্যাডাম? পরে নালুপালের দিকে চেয়ে বলি, ও কর্তা, দাঁড়াও তো দেখি। নালুপাল আজ একেবারে বাঘের সামনে পড়ে গিয়েছে। তবে ভাগ্যি ভালো, এ হলো ছোট সাহেব। লোকটি বড় সাহেবের মতো নয়, মারধর করে না। মিমটা কি? বোধহয় বড় সাহেবের। নালুপাল দাঁড়িয়ে পড়ে বললে, আগে সেলাম। কি বলছেন? দাঁড়াও ওখানে। গ্রান্ট সাহেব বললেন, ও কি একটু দাঁড়াবে এখানে? আমি একটু ওকে দেখে নি। ডেভিড বললে, দাঁড়াও এখানে, তোমাকে দেখে সাহেব ছবি আঁকবে। গ্রান্ট সাহেব বললে, ও কি করে? বেশ লোকটি, খাসা চেহারা। চলো যাই। ও আমাদের হাটে জিনিস বিক্রি করতে এসেছিল। ইউ ওয়ান্ট হিম এনিমোর? নো।
I want to thank him, David, or shall I? গ্রান্ট সাহেব পকেটে হাত দিতে যেতেই ডেভিড তাড়াতাড়ি নিজের পকেট থেকে একটা আধুলি বার করে নালুপালের সামনে ছুঁড়ে দিয়ে বললে, নাও, সাহেব তোমাকে বকশিস করলেন। নালুপাল অবাক হয়ে আধুলিটা ধুলো থেকে কুড়িয়ে নিয়ে বললে, সেলাম সাহেব, আমি যেতে পারি? যাও। সুন্দর বিকেল সেদিন নেমেছিল পাঁচপোতার বাঁওড়ের ধারে। বন্য পুষ্প সুরভিত হয়েছিল ঈষতপ্ত বাতাস। রাঙা মেঘের পাহাড় ফুটে উঠেছিল অস্ত আকাশপটে দূর বিস্তৃত আউশ ধানের সবুজ ক্ষেতেরও প্রান্তে। কিচমিচ করছিল গাংশালিক ও দোয়েল পাখির ঝাঁক। কোলসওয়ার্দি গ্রান্ট কতক্ষণ এক দৃষ্টে অস্ত দিগন্তের পানে চেয়ে রইলেন। তার মনে একটি শান্ত গভীর রসের অনুভূতি জেগে উঠল। বহু দূর নিয়ে যায় সে অনুভূতি মানুষকে। আকাশের বিরাটত্বের সচেতন স্পর্শ আছে সে অনুভূতির মধ্যে। দুরাগত বংশীধ্বনির সুস্বরের মতো করুণ তার আবেদন। গ্র্যান্ড সাহেব ভাবলেন, এই তো ভারতবর্ষ। এতদিন ঘুরে মরেছেন বোম্বাই, পুনা ক্যান্টনমেন্টের পোলো খেলার মাঠে আর অ্যাংলো ইন্ডিয়ানদের ক্লাবে। এরা এক অদ্ভুত জীব। এদেশে এসেই এমন অদ্ভুত জীব হয়ে পড়ে যে কেন এরা। যে ভারতবর্ষের কথা তিনি শকুন্তলা নাটকের মধ্যে পেয়েছিলেন মানবার উইলিয়ামসের অনুবাদে, যে ভারতবর্ষের খবর পেয়েছিলেন এডউইন আর্নল্ডের কাব্যের মধ্যে, যা দেখতে এত দূরে তিনি এসেছিলেন, এতদিন পরে এই ক্ষুদ্র গ্রাম্য নদী তীরের অপরাহ্নটিতে সেই অনিন্দ সুন্দর মহাকবিত্বময় সুপ্রাচীন ভারতবর্ষের সন্ধান পেয়েছেন। সার্থক হলো তার ভ্রমণ। রাজারামের ভগ্নী তিনটির বয়স যথাক্রমে 30, 27 ও 25। তিলুর বয়স সবচেয়ে বেশি বটে, কিন্তু 3 ভগ্নীর মধ্যে সেই সবচেয়ে দেখতে ভালো। এমনকি তাকে সুন্দরী শ্রেণীর মধ্যে সহজেই ফেলা যায়। রং অবশ্যই 3 বোনেরই ফর্সা। রাজারাম নিজেও বেশ সুপুরুষ, কিন্তু তিলুর মধ্যে পাকা সবরি কলার মতো একটু লালচে ছোপ থাকায় উনুনের তাতে কিংবা গরম রৌদ্রে মুখ রাঙা হয়ে উঠলে বড় সুন্দর দেখায় ওকে। তন্নি, সুঠাম, সুকেশী, বড় বড় চোখ, চমৎকার হাসি। তিলুর দিকে একবার চাইলে হঠাৎ চোখ ফেরানো যায় না। তবে তিলু শান্ত পল্লী বালিকা, ওর চোখে যৌবন চঞ্চল কটাক্ষ নেই। বিয়ে হলে এতদিনে ছেলে মেয়ের মা, 30 বছরের অর্ধ প্রৌঢ়া গিন্নি হয়ে যেত তিলু। বিয়ে না হওয়ার দরুন ওদের 3 বোনেই মনে প্রাণে এখনো সরলা বালিকা। আদরে আবদারে, কথাবার্তায়, ধরনে ধারণে, সব রকমেই। জগদম্বা তিলুকে ডেকে বললেন, চাল কোটার ব্যবস্থা করে ফেলো ঠাকুরজি। তিল, দিনু বুড়িকে বলা আছে, সন্ধ্যেবেলা দিয়ে যাবে। নীলুকে বলে দাও বরণের ডালা যেন গুছিয়ে রাখে। আমি একা রান্না নিয়েই ব্যস্ত থাকবো। তুমি রান্নাঘর ছেড়ে যেও না, যজ্ঞী বাড়ির কাণ্ড, জিনিসপত্র চুরি যাবে। 3 বোনে মহা ব্যস্ত হয়ে আছে নিজেদের বিয়ের জোগাড় আয়োজনে। ওদের বাড়িতে প্রতিবেশিনীরা যাতায়াত করেছেন। গাঙ্গুলিদের মেজ বউ বললে, ও ঠাকুরজি, বলি আজ যা বড্ড ব্যস্ত, নিজেরা বাসর ঘর সাজিও কিন্তু। বলে দিচ্ছি, ও কাজ আমরা কেউ করব না। আচ্ছা দিদি, তিলু ঠাকুরজিকে কি চমৎকার দেখাচ্ছে। বিয়ের জল গায়ে না পড়তেই এই। বিয়ের জল পড়লে না জানি কত লোকের মুন্ড ঘুরিয়ে দেবে আমাদের তিলু ঠাকুরজি। গাঙ্গুলিদের বিধবা ভগ্নী সরস্বতী বললে, বৌদিদির যেমন কথা, মুন্ড ঘুরিয়ে দিতে হয় ওর নিজের স্বামীরই ঘোরাবে, অপর কারে আবার খুঁজে বার করতে যাচ্ছে ও। সবাই হেসে উঠল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি অসামান্য উপন্যাস
ইছামতি প্রথম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।